আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তালিকার বাইরে গিয়ে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই জানালেন সিইসি। দেশপ্রেমিক দলটি গণতন্ত্রের উত্তরণের পথে বাধা সৃষ্টি না করার আশাবাদ। জুলাই যোদ্ধা ও পরিবহন শ্রমিক দ্বন্দ্বে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ, চরম বিপাকে যাত্রীরা। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে জামাত ইসলামী সহ সমমনা 7 দলের বিক্ষোভ, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি। কক্সবাজারে যাত্রা শুরু করল দেশের প্রথম প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং কারখানা। বানানো হচ্ছে চেয়ার, টেবিল, সোফা। নতুন দিগন্তের সূচনা বলছেন বিশেষজ্ঞরা। এবং সারা দেশে প্রথমবারের মতো টাইফয়েডের টিকাদান কর্মসূচি শুরু। বিনামূল্যে 9 মাস থেকে 15 বছর বয়সী 5 কোটি শিশুকে দেয়া হবে ভ্যাকসিন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ইসির তালিকার বাইরে গিয়ে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে মার্কা নিয়ে দেশপ্রেমিক এনসিপি গণতন্ত্রে উত্তরণের পথে বাধা সৃষ্টি করবে না বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রামে পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং স্থানীয় নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন সিইসি। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে চট্টগ্রামের পুলিশ, প্রশাসন ও স্থানীয় নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সিইসি। সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা ইন্টারনেট বন্ধ করার পক্ষপাতী না। সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও পাহাড়ের স্থিতিশীলতা আনতে সরকার সচেষ্ট। আমরা একটা ট্রান্সপারেন্ট, স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। লুকানো কোনো নির্বাচন দিতে চাই না। রাতের অন্ধকারে ভোট আমরা চাই না। আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন, সবার দৃষ্টিগোচর হয় এমন একটা ইলেকশন দিতে। এ সময় এনসিপির শাপলা প্রতীক নিয়েও কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বিধান হলো যে আমাদের যে তালিকাভুক্ত প্রতীক আছে ওখান থেকে নিতে হয়। এখন পর্যন্ত তালিকার বাইরে আমরা কেউ দেয়নি। যারা এনসিপিতে নেতৃত্বে আছেন এখন আমরা দেখি আর কি, বাহ্যত যারা দেখি বা আমাদের সাথে যারা মিটিং করতে আসেন, তারা কিন্তু 2024-এর আন্দোলনে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে ইনভলভ ছিলেন এমন লোকজনই কিন্তু এই দলটা নেতৃত্ব দিচ্ছেন এবং তারা গণতন্ত্রায়নের পথে নিজেরা বাধা সৃষ্টি করবেন এইটা আমি মনে করি না। ভোটের সময় সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা দেয়া হবে না জানিয়ে অপপ্রচার বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেন সিইসি। আমি মনে করি না এনসিপি উইল বি এ প্রবলেম ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। 24 জুলাই যোদ্ধা ও পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। বাস ভাড়া নিয়ে গত শুক্রবার 1 জুলাই যোদ্ধাকে হেনস্থার ঘটনার পর এনসিপি ও পরিবহন শ্রমিক দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি শেষে সকাল থেকে ঢাকা ময়মনসিংহ সহ বিভাগের সকল সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক ও শ্রমিক ইউনিয়ন। ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে না ঢাকাগামী কোনো যাত্রীবাহী বাস, ফলে চরম দুর্ভোগে যাত্রীরা। এদিকে কর্মসংস্থানের নিশ্চয়তার দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। তাদের দাবি সকল সমস্যার সমাধান করে রাজনীতি মুক্ত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা। বাস চলে না, আমরা খুব বিপদে আছি। ছোট বাচ্চা নিয়ে যাইতে পারতেছি না। আমরা কেমনে যাই মুরগি সমাচার কোনো কিছু হদিস পাইতেছি না। ছোট ছোট গাড়িতে গেলে বেশি টাকা লাগে, যাচ্ছে না। 500-600 টাকা ভাড়া চাইতেছে, কোনো গাড়ি চলে না। এরকম ভোগান্তির কারণ কি? আমাদের তো ঠিক সময় যাইতে হবে, ভার্সিটির ক্লাস শুরু হয়ে যায়। সামান্য একটা শ্রমিকের দ্বারা ওড়াউড়িতে নিয়ে এই শ্রমিক বললো যে ভাই ওঠেন, এই ওটা নিয়ে তর্ক করে জেলে বাড়ানো হয়েছে। আমাদের শ্রমিক যখন আমাদের সাথে চারা না পাবে ততক্ষণ আমরা এই গাড়ি চালাবো না। আমরা তো কোনো মালিক চিনি না, কোনো নেতা বেতা চিনি না। আমরা কর্ম করে খাই, দিনে না দিন খাই, আমরা ফ্যামিলি চালাই।
পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করছে জামায়াত ইসলামী। খুলনায় ডাকবাংলা মোড়ে সমাবেশ করে জামায়াত ইসলামী সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসক তৌফিকুর রহমানের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি দেন নেতারা। বান্দরবনে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা মিছিল শেষে প্রধান উপদেষ্টার বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেয়। সকালে জামায়াতের জেলা আমির মাওলানা আব্দুস সালাম আজাদের নেতৃত্বে মিছিল বের করে তারা। মিছিলটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। চাঁপাইনবাবগঞ্জে জেলা জামায়াতের আয়োজনে শহরের বরেন্দা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবু বকর এই সময় বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। নাটোরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী। সকালে শহরের ভবানীগঞ্জ মোড় থেকে বের হওয়া মিছিলটি কালেক্টরেট অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেন নেতারা। জামালপুরের শহরের ফৌজদারি মোড়ে সমাবেশে জামায়াত নেতারা নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চয়করণ, স্বৈরাচারী শক্তি নিষিদ্ধকরণের দাবি জানান। মেহেরপুরে শহীদ ডাক্তার শামসুজ্জোহা পার্ক থেকে জেলা জামায়াতের মিছিল শুরু হয়। মিছিলতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন নেতাকর্মীরা। সিরাজগঞ্জে বাজার স্টেশন মুক্তির সোপানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম ও সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম। সমাবেশ শেষে জামায়াতের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেয়। রাকসু নির্বাচন উপলক্ষে ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম 10 দফা নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই নির্বাচনী ইস্তেহার ঘোষণা করা হয়। ইস্তেহার ঘোষণাকালে ভিপি পদপ্রার্থী শেখ নুর উদ্দিন আবির, জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন ও এজিএস পদপ্রার্থী জাহিন বিশ্বাস এসা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 13 দফা কর্মসূচির একটি ইস্তেহার পেশ করা হয়েছে। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবহন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ইস্তেহার পাঠ করেন রাকসু নির্বাচনে ভিপি প্রার্থী মাহবুব আলম। তিনি বলেন, নির্বাচিত হলে সংগঠনের পক্ষ থেকে আবাসিক সংগঠন নিরসন, 15 বছরের মেয়াদের মাস্টার প্ল্যান, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও মুক্ত জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে উদযাপিত হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 17তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে পতাকা উত্তোলন, শোভাযাত্রা, কেক কাটা ও জুলাই আহত শিক্ষার্থীদের সংবর্ধনার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর রেজাউল হক। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য ডক্টর এম লুৎফুর রহমান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এম শওকত আলী। অনুষ্ঠানে হোসেন জিল্লুর রহমান বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে কক্সবাজারে যাত্রা শুরু করল আধুনিক প্লাস্টিক রিসাইক্লিং কারখানা। এসব বর্জ্য দিয়ে বানানো হচ্ছে চেয়ার, টেবিল ও সোফা। একে টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কক্সবাজার প্রতিনিধি মুয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। বিপুল পর্যটকের চাপের কারণে প্লাস্টিক বর্জ্যের দূষণে নাকাল দশা কক্সবাজার সমুদ্র সৈকত সহ পুরো শহরে। সমীক্ষা বলছে দিনে 34.5 টনেরও বেশি বর্জ্য উৎপন্ন হয় এই শহরে। সেই বর্জ্যই এখন নতুন রূপে ফিরে আসছে কাঠের বিকল্প উপাদান হিসেবে। তা দিয়ে বানানো হচ্ছে চেয়ার, টেবিল ও সোফা।
প্লাস্টিক ফ্রি রিভার্স অ্যান্ড সিলস ফর সাউথ এশিয়া প্রকল্পের আওতায় কক্সবাজারের রামবু উপজেলার মিঠাছড়িতে স্থাপিত দেশের প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানা উন্মোচন করল পরিবেশ রক্ষার এক নতুন দিগন্ত। বিশ্বব্যাংক ও UNOPS এর সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে সাউথ এশিয়া কোঅপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম। কক্সবাজার পৌরসভার সহযোগিতায় এটি পরিচালনা করছে ব্র্যাক। যদি এই ফ্যাক্টরি আস্তে আস্তে আরো বেশি চলে তাহলে আরো বেশি সংখ্যক লোক এটার সাথে যুক্ত হবে। আলটিমেটলি সবগুলোই আমরা একটা গ্রিন জব হিসাবে কাউন্ট করতে পারবো। ব্র্যাক প্লাস্টিক নিয়ে কাজ করছে, ডেফিনেটলি অনেক বেশি প্লাস্টিক তারা কালেক্ট করার পর তার ট্রিট করে রিসোর্স রিকভারি হচ্ছে। এই কারখানায় প্রতি ঘন্টায় 200 কেজি পর্যন্ত প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাত করা সম্ভব। আমি সত্যি মুগ্ধ হয়েছি যে কিভাবে প্রত্যেকটা ওয়েস্টকে একসাথে সেগ্রিগেট করে তারপর ফাইনালি এটাকে একটা যে প্লাস্টিকটা নিরাপদ সেরকম একটা স্টেজে নিয়ে আসা হচ্ছে। It takes time, step by step we will get there, and hopefully within the next few years we will come back to Cox's Bazar and it will be clean and shiny as a prosperous city. প্রকল্পটি সফল হলে দেশের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। সারা দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে 5 কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। চলবে মাসব্যাপী। বরিশালে বিভাগীয় পর্যায়ের ক্যাম্পেইন উদ্বোধন করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুক্তিযোদ্ধা ফারুকী আজম, বিভাগীয় কমিশনার ও বরিশাল সিটির প্রশাসক রাইহান কাউসার ও বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল এই সময় উপস্থিত ছিলেন। বরিশাল জেলায় এবার 6 লক্ষাধিক শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। চট্টগ্রামে শুরু হয়েছে 9 মাস থেকে 15 বছর বয়সী শিশুদের টাইফয়েড টিকাদান কর্মসূচি। সকালে মহানগরীর চন্দনপুরা গুলজার বেগম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিভিন্ন স্কুল ছাড়াও বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হচ্ছে সিটি কর্পোরেশনের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র সমূহে। ক্যাম্পেইনটির স্কুল পর্যায়ে চলবে 31 অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি পর্যায়ে 1 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত। খুলনায় বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ ফিরোজ সরকার নগরের খালিশপুরের কলেজিয়েট গার্লস স্কুলে এই কর্মসূচির উদ্বোধন করেন। নগরের 319টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের এই টিকার আওতায় আনা হয়েছে। অনুরূপভাবে বিভিন্ন কমিউনিটির 9 মাস থেকে 15 বছরের কম বয়সীদেরও এই টিকার আওতায় আনা হয়। বগুড়ায় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে ক্যাম্পাসে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার জেদান আল মোসা, সিভিল সার্জন ডাক্তার খুরশিদ আলম এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রমজান আলী সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। পরে স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পটুয়াখালীর রাঙ্গাবালির আগুনমুখা নদী, বুড়াগৌরঙ্গ নদী, তেঁতুলিয়া নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অভিযান চালিয়ে 50,000 মিটার অবৈধ জাল জব্দ করেছে প্রশাসন। মা ইলিশ রক্ষায় এই অভিযান পরিচালনা করেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের রাজীব দাস। এ সময় 20 কেজি ইলিশ ও অন্যান্য মাছ উদ্ধার করা হয়। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস ও মাছগুলো এতিমখানা এবং মাদ্রাসায় বিতরণ করে দেওয়া হয়। কোস্টগার্ড ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। হবিগঞ্জে অবাধে চলছে পরিযায়ী বা অতিথি পাখি নিধন। এ সময় জেলার চুনারুঘাটে 20টি পাখি কলোনি ছিল। শিকারীদের নির্বিচার নিধনের কারণে তা এখন ধ্বংসের পথে। চুনারুঘাট উপজেলার শ্রীবাড়ি চা বাগানের জঙ্গলবাড়ি এলাকা প্রতিদিন হাজার হাজার পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠত, কিন্তু শৌখিন ও পেশাদার শিকারীরা বন্দুক, বিস্তর, জাল ও বিভিন্ন ধরনের ফাঁদ পেতে এসব পাখি শিকার করছে প্রতিনিয়ত। আইন থাকলেও পাখি নিধন বন্ধে তেমন কোনো পদক্ষেপ নেই। এই কারণে দেশ থেকে নানা প্রজাতির পাখি বিলুপ্ত হচ্ছে। পাখি নিধন বন্ধে সচেতনতা সৃষ্টি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। অতিথি পাখিরা আসছে বিভিন্ন জায়গা থেকে আমাদের এই খালে বিলে, বিভিন্ন চা বাগান এরিয়াতে। আর শিকারী চক্ররাও ব্যবসা খুঁজে পেয়েছে এই পাখি শিকার করে বিভিন্ন হোটেলে পাঠানোর জন্য। কারণ গাছপালা কাটার কারণে পাখি শিকারীরাও পাখি ইলটাইলটি ভাবে মারার কারণে পাখি নাই বলতে একবারে আসে না এখন এখানে। একটা পাখি মারলে, বনে পশুকে মারলে 2 লাখ টাকা জরিমানা ও 2 বছর জেল। আমরা বিভিন্ন জায়গায় ফাঁসা করতেছি পাখি না মারার জন্য।
শরতের নীল আকাশ, সাদা তুলোর মেঘ আর বাতাসে দুলে ওঠা কাশফুল, প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে এক অনিন্দ্য দৃশ্যপট। ঋতুর এই সৌন্দর্য দেখতে প্রতিদিন মাদারীপুরের বিভিন্ন প্রান্তে ভিড় জমাচ্ছেন প্রকৃত প্রেমীরা। মাদারীপুর প্রতিনিধি SR শফিক স্বপনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশফুর রহমান সাগর। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল, নীল আকাশে সাদা মেঘের ওড়াউড়ি আর দিগন্ত জুড়ে কাশফুলের দোলা। প্রকৃতির ক্যানভাসে আজ শরৎ যেন নিজের গল্প বলে চলছে। শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে, যতদূর চোখ যায় শুভ্রতার প্রলেপ। তীব্র হাওয়া সাগরের ঢেউয়ের মতো কাশবনে দোলা দেয়, সে দোলা লাগে মনেও। মানে কথা ওই যে তোমার কঙ্কনে, ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে। প্রকৃতির এই ভুবন ভোলানোর রূপের টানেই ছুটে আসে মানুষ, ছবি তোলে, এই মুগ্ধতাকে চিরদিনের জন্য ধরে রাখতে চায়। আমরা ঢাকা থেকে আইছি এই জায়গাতে, পাঁচচরের জায়গাতে সুন্দর কাশফুল আছে, জায়গাটা সুন্দর ভালো। কাশফুল বইতে দেখছি কিন্তু বাস্তবে সুন্দর, এত সুন্দর কাশফুল দেখে খুব ভালো লাগতেছে। আমরা মাঝে মাঝে এখানে ঘোরার জন্য আসি। যখন গোধূলি নামে সূর্য ঢলে পড়ে পশ্চিমে, তখন কাশবনের রূপ যায় বদলে। সোনারঙা সেই কাশবন তখন হয়ে ওঠে মায়াবী, রহস্যময়। কাশফুল গুলা অনুভব করি, মানে এমনকি নিরিবিলি পরিবেশটা অনেক মজার, এবং নদীর পাড়ে আমরা মাঝে মধ্যে অনেক টাইম সময় পার করি আর কি। ভালো লাগে, বাতাস আছে, ছবি তোলার জন্য পারফেক্ট, আবার কাশফুল বন আছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। নাটোরে শুরু হয়েছে 3 দিন ব্যাপী 52তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা। জেলা শিক্ষা অফিসার আয়োজনে নাটোর স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন। এই সময় সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান ও জেলা শিক্ষা অফিসার জায়দুর রহমান সহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জেলা 7টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।